কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তারা তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব, যেটা সঞ্জয় ভাই বলেছেন যে কাগজ হারিয়ে যায়। এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বলে সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে 18 জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুন বাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশজনী বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার দু একটি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিক এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই। অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে। তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তারা তো সুস্থ হতে পারত, কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই, কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে, ধরো মরুক। আপনারা দেখেছেন সরকারের বারবার আমরা বলেছিলাম প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা। তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া, তারা যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু বিরোধ বা মতভেদ করছে, নানান ধরনের তথ্য আসছে। কোথাও কোথাও বলা হচ্ছে 1600 অধিক নিহত হয়েছে, আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি 800+। তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে 3 লক্ষ, আবার কেউ কেউ বলছেন যে 30 লক্ষ। স্বাধীনতা 53 বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই। অথচ মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে চেতনায় রাজনীতি হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনিতে এখানে 15 বছর আওয়ামী ফাঁসিবাদ কায়েম হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না। এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের কথা বলেন, ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ অভ্যুত্থানের মালিককে, কোন দলের কতজন মারা গিয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদি এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ এইটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না, এইটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। এই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন। যদি তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা, বিএনপি হিসেবে চিহ্নিত করা, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা, এটার ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করবে, ক্ষতিপূরণ দেবে। জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে। বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন
সমর্থন করবে, কিন্তু আমরা জানেন যে ছোট হলে একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো 24-এ হতো। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে আমরা এখানে কোন বিরোধ আমরা বলি নাই যে আমাদের দলের এতদূর মারা গিয়েছে। যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তারা আমাদের সংগঠনে। কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে অন করি, শুধুমাত্র 13 জনকে নয়। তো এই যে একটা বিভাজন তৈরি হলো, এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের? এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা, সিনিয়র নেতা ফারুক এখনো তিনি হাসপাতালে ভর্তি। এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মেয়ের ছেলেগুলো, আমার মায়া লেগেছে। ওরা একটু অসুস্থ, আমি জানি না আসলে প্রকৃত ওরা অসুস্থ কিনা, কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পড়ছিল, পা ভাঙলো, এখনো প্লাস্টার করে পিছিয়ে হাসপাতালে। এই ঘটনা তারা কিভাবে ঘটালো? আমার কাছে মনে হচ্ছে যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা 24 ঘন্টায় আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা? কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি। সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে, যেটা আমরা বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এই গণঅভ্যুত্থানের সরকার অন্যান্য সমাজ তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না। এই গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে, অভিভূত করেছে। কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্য ব্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে, এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও 15% ব্যাট বাড়িয়ে দিয়েছে। যাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই। ম্যাজিক তো থাকতে হবে।